আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেপ অফ দ্য লক। কার লেখা? রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপের লেখা। কী ধরনের এটি কবিতা? নিঃসন্দেহে এটি একটি মক এপিক পোয়েম। মক এপিক পোয়েমকে মক হিরোইক পোয়েমও বলা হয় এবং সামগ্রিকভাবে এটি একটি খুবই উপভোগ্য কবিতা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবার কাছে পরিষ্কার। কয়েকটি বিষয় বলবো যা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই যে কয়েকটি পয়েন্ট বলবো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কবিতার নাম দ্য রেপ অফ দ্য লক, দাটা মনে রাখবে, লিখেছেন আলেকজান্ডার পোপ। অলরাইট, কোন যুগ? 18th সেঞ্চুরি বা আলেকজান্ডার পোপ এজও বলা হয়। এই কবিতার হিরোইনকে বা নায়িকাকে, নায়িকা হলেন বিলিন্ডা। ক্যান্টো 1 যদি পড়ি সেখানে কি দেখতে পাবো? ক্যান্টো 1-এ ইনভোকেশন টু মিউজ দেখতে পাবো 12 লাইনের মাত্র। তারপর বিলিন্ডার স্বপ্ন দেখতে পাবো। বিলিন্ডা একটা স্বপ্ন দেখছে, যেটা পরিদে যে লিডার অ্যারিয়েল, সে বিলিন্ডাকে স্বপ্নের মধ্যে অনেক কিছু বলছে যে তার একটা আজকে বড় বিপদ হবে, সে যেন সবার থেকে বেশি সতর্ক থাকে, সব দিক বেশি সতর্ক থাকে হ্যান্ডসাম ছেলেদের কাছ থেকে। এবং এই ক্যান্টো 1টাতেই বিলিন্ডার টয়লেট সিন দেখতে পাবো, মানে বিলিন্ডার সাজসজ্জা। টয়লেট মানে এখানে সাজসজ্জা। এরপর ক্যান্টো 2-এ দেখতে পাবো, কি দেখতে পাবো? হোয়াট উই ক্যান সি ইন ক্যান্টো 2? বিলিন্ডাস প্লিজার ট্রিপ। বিলিন্ডা যে ঘুরতে যাচ্ছে সেইটা দেখতে পাবো। বিলিন্ডাস প্লিজার ট্রিপ দেখতে পাবো, একটা নৌকায় চেপে বিলিন্ডা ঘুরতে যাচ্ছে, এইটা দেখতে পাবো। এখানে আর কি দেখতে পাবো ক্যান্টো 2-এ? এখানে বিভিন্ন এরিয়েল, বিভিন্ন পরীরা বিভিন্নভাবে বিলিন্ডাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, এইটা দেখতে পাবো। ক্যান্টো 3-এ কি দেখতে পাবো বা ক্যান্টো 3? এখানে বেসিক্যালি পার্টি অফ হ্যাম্পটন কোর্ট। হ্যাম্পটন কোর্টে যে পার্টিটা রয়েছে, যে একটা আনন্দ উচ্ছল একটা পার্টি চলছে রাত্রিবেলাতে, সেইটা দেখতে পাবো, যেখানে মার্কস ড্যান্স হবে, ছেলেরা মেয়েরা একসাথে, যুবক যুবতীরা নাচ করবে, সেই সমস্ত। এবং দ্য ক্রাইসিসটা দেখতে পাবো, মানে মূল জিনিস যেটা ঘটবে, মানে কাটিং অফ দ্য লক, বিলিন্ডা চুল কেটে দেবে লর্ড পিটার, সেই মূল ঘটনাটা এখানে দেখতে পাবো ক্যান্টো 3-তে। পরের অংশে আসা যাক, ডিসকাস দ্য 2 মক হিরোইক এলিমেন্টস। এই কবিতাটা একটা মক হিরোইক এলিমেন্ট, মানে মক হিরোইক পোয়েম, এবং স্বাভাবিকভাবে মক হিরোইক এলিমেন্টস অবশ্যই থাকবে। প্রথমে আমাদের জানতে হবে হিরোইক পোয়েম কি বা এপিক পোয়েম কাকে বলে। যে পোয়েমের সাবজেক্ট ম্যাটারটা বা বিষয়বস্তুটা অত্যন্তই সিরিয়াস প্রকৃতির হয়, বড় মানের হয়, যে কবিতার সাবজেক্ট ম্যাটারটা খুবই গম্ভীর প্রকৃতির হয় এবং তার ট্রিটমেন্টটাও গ্র্যান্ড হয়, সেটা হলো এপিক পোয়েম বা হিরোইক পোয়েম। কিন্তু যে কবিতার সাবজেক্ট ম্যাটারটা বা বিষয়বস্তুটি অত্যন্ত তুচ্ছ প্রকৃতির হয় কিন্তু এর ট্রিটমেন্টটা গ্র্যান্ড প্রকৃতির হয়, তাকে মক হিরোইক পোয়েম বলা হয় বা মক এপিক পোয়েম বলা হয়। এটি একটি মক এপিক পোয়েম। এখানে দুটো মক এপিক এলিমেন্টস রয়েছে, সেগুলো কি কি? রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ অ্যান এক্সিলেন্ট মক এপিক পোয়েম। এটা একটা এক্সিলেন্ট, অসাধারণ মক এপিক পোয়েম। ইট হ্যাজ সাম মক এপিক or মক হিরোইক ফিচার্স, বৈশিষ্ট্যও আছে কিছু কিছু। আনডাউটেডলি, নিশ্চিতভাবে, দ্য ট্রিটমেন্ট অর দ্য স্টাইল অফ দ্য পোয়েম ইজ গ্র্যান্ড। নিশ্চিতভাবে এই কবিতার যে স্টাইলটা রয়েছে এটা একটা গ্র্যান্ড স্টাইল, বাট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি লো। এটা যে ভাষাগত দক্ষতা, উৎকর্ষতা রয়েছে তা অসাধারণ, কিন্তু এর সাবজেক্ট ম্যাটারটা খুবই ছোট, মানে চুল কাটাকাটি নিয়ে দুই পরিবারের লড়াই। এত তুচ্ছ সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি একটা এপিক পোয়েম লিখে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় মক এপিক পোয়েম। ইফ ইউ কম্পেয়ার দ্য সাবজেক্ট ম্যাটার উইথ দ্য প্যারাডাইজ লস্ট, আমরা যদি দ্য প্যারাডাইজ লস্টের সাথে আলোচনা করি সাবজেক্ট ম্যাটারটাকে, দেন উই ফাইন্ড
দ্য রেপ অফ দ্য লক সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি সিলি। রেপ অফ দ্য লকের সাবজেক্ট ম্যাটারটা খুবই সিলি সাবজেক্ট ম্যাটার। উই ক্লিয়ারলি ফাইন্ড দ্য ডিফারেন্স, আমরা পরিষ্কার ডিফারেন্স বা পার্থক্য দেখতে পাই। ইন প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ লস্টে আমরা গড দেখতে পাই, স্যাটার্ন দেখতে পাই, অ্যাডাম দেখতে পাই, ইভ দেখতে পাই, অ্যাঞ্জেলসদের লড়াই দেখতে পাই, হেল এবং হেভেনের কনসেপ্ট দেখতে পাই, এত সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পারি। বাট ইফ উই রিড দ্য রেপ অফ দ্য লক, আমরা যে রেপ অফ দ্য লক পড়ছি, দ্য রেপ অফ দ্য লক, আমরা এখানে জানতে পারছি চুল কাটাকাটির বিষয় এবং সেই নিয়ে দুটো পরিবারের ঝগড়া। তাহলে বিষয়টা সাবজেক্ট ম্যাটারটা অতীব তুচ্ছ হয়ে গেল। এগেন দিস পোয়েম অ্যাজ সাম মোর সিরিয়াস, এগেন দিস পোয়েম, এই কবিতাটি হ্যাজ সাম মোর মক হিরোইক এলিমেন্টস, কয়েকটা মক হিরোইক এলিমেন্টস রয়েছে যেগুলো বেশি করে মক হিরোইক এলিমেন্টস তৈরি করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বিজিয়াস ড্রিম দেখতে পাচ্ছি, যেটা এবং কি হচ্ছে, যেটা অর্ধেকটা শুনছে দেবতারা, অর্ধেকটা শুনছে না, যেটা হাসি ঠাট্টায় তৈরি করছে মূলত, এটা একটা দেখতে পাচ্ছি। 2 নম্বর বিষয় কি দেখতে পাচ্ছি, প্রেয়ার্স, এখানে প্রে করা হচ্ছে কিন্তু সেই প্রেটাকে সম্পূর্ণভাবে উত্তর দেওয়া হচ্ছে না, অর্ধেকটা শোনা হচ্ছে, অর্ধেকটা শোনা হচ্ছে না, যেটা হাসি ঠাট্টা তৈরি হচ্ছে। সিরিয়াসনেস তো তৈরি হচ্ছেই না, বরং সেটা হাসি ঠাট্টা বা মক এলিমেন্টসের ক্যাটাগরিতে পৌঁছে যাচ্ছে। এ সেকেন্ড মক এলিমেন্ট ইজ দ্য ডেসক্রিপশন অফ গেমস অ্যান্ড ট্রাইভাল অ্যাট্রাকশন ইন দ্য টার্মস অফ ওয়ারফেয়ার। আমরা যদি একটা এপিক পোয়েম দেখি, যে কোনো এপিক পোয়েম, সেখানে বিশাল টুর্নামেন্টের কথা থাকে, খুব বড় বড় ভয়ঙ্কর সব টুর্নামেন্ট, মহাভারত, দ্য রামায়ণ, দ্য ইলিয়াড, দ্য ওডিসি, যাই দেখবো বড় বড় সব ভয়ঙ্কর ভয়ঙ্কর টুর্নামেন্টের কথা পাবো। কিন্তু এখানে কি টুর্নামেন্ট পাবো দ্য রেপ অফ দ্য লকে? এখানে সব ছোট্ট ছোট্ট বিষয়ের কথা পাবো আমরা। কীরকম? এখানে আমরা দেখতে পাবো যে টুর্নামেন্ট বলতে তাস খেলা হচ্ছে, ঠিক আছে? তাহলে দ্য মহাভারত, দ্য রামায়ণে সাথে যদি তুলনা করি, দ্য ইলিয়াড, দ্য ওডিসির সাথে যদি তুলনা করি, একটা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাচ্ছি, ইভেন টুর্নামেন্ট বা খেলার মধ্যেও। দ্য রামায়ণ, দ্য মহাভারত, দ্য ইলিয়াড, দ্য ওডিসিতে যে গেমস এবং টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো সত্যি হরিফাইং অ্যান্ড এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। বাট হিয়ার ইন দ্য রেপ অফ দ্য লক উই ফাইন্ড দ্য গেমস হোয়াট, এখানে কী ধরনের গেম দেখতে পাই? তাস খেলার মতো বিষয় দেখতে পাই, যেগুলো আমাদের হাসি ঠাট্টার সৃষ্টি করছে। We get card games, the cutting of lock, and finally scuffle, চুলাচুলি, এই চুল ধরে টানছে, ও ওকে মারছে, এইরকম দেখতে পাই। Even Pope turns everyday's object into the armor of weapon. এখানে যেমন আমরা দ্য রামায়ণ, দ্য মহাভারত, ইলিয়াড, ওডিসি নিয়ে দেখি, সেখানে ঢাল তরোয়াল নিয়ে লড়াই হচ্ছে। এখানে কাঁটা চামচ এবং যে ছুরি, সে ভোতা ছুরি যেগুলো দিয়ে আমরা খাবার দাবার খাই, সেইগুলো নিয়ে এখানে লড়াই তড়াই হচ্ছে। হেয়ার পিন নিয়ে লড়াই হচ্ছে, পেটিকোট নিয়ে লড়াই হচ্ছে। এইগুলো হাসি ঠাট্টার সৃষ্টি করছে এবং এইগুলোই কবিতার হলো মক হিরোইক এলিমেন্টস। এর পরের প্রশ্নে আসি, যে কবিতাটাকে বুঝতে তোমাদের খুবই সাহায্য করবে। হোয়াট ইজ মক এপিক পোয়েম? মক এপিক পোয়েম কি? বিষয়টা আমি বললাম। এপিক পোয়েম হচ্ছে সিরিয়াস সাবজেক্ট ম্যাটার থাকবে, ট্রিটমেন্ট সিরিয়াস হবে। মক হিরোইক পোয়েম কি? ট্রিটমেন্ট, ভাষা সবই সিরিয়াস, সবই উন্নত, সবই গ্র্যান্ড, সাবজেক্ট ম্যাটার বড়ই তুচ্ছ, খুবই ছোট। মক epic is a long narrative poem, but mock epic poem is a long narrative poem which aims at mockery and laughter. কিন্তু এর উদ্দেশ্য হলো হাসি ঠাট্টার সৃষ্টি করা, হাসি ঠাট্টা এবং ব্যঙ্গ সৃষ্টি করা। This kind of narrative poem makes us laugh, এগুলো আমাদেরকে হাসায়। Although its subject matter is very silly, but its language is very good. It has supernatural elements. It has all the qualities of an epic poem. শুধুমাত্র এই সাবজেক্ট ম্যাটারটা বড়ই ট্রাইভাল, খুবই তুচ্ছ থাকে। এখানে যেমন যদি দ্য রেপ অফ দ্য লক পড়ি, এখানে চুল কাটাকাটি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলার কথা দেখতে পাবো। আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক ইজ a famous mock epic poem. Here we find invocation to muse, এখানে invocation to muse পাই, এবং কি
আর কি এখানে ব্যাটেল পাই, খুব ছোট ছোট ব্যাটেল, মানে হাসি ঠাট্টা তৈরি করবে এরকম। সুপার ন্যাচারাল মেশিনারি পাই, যেখানে বিভিন্ন ইনভিজিবল পরীরা উড়ে বেড়াচ্ছে, মেয়েদিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। জার্নি পাই, টুর্নামেন্ট পাই, সেগুলো আবার কোনোটাই কিন্তু গ্র্যান্ড নয়, বরং হাসি ঠাট্টা সৃষ্টি করবে। লং স্পিচ পাই এবং হোমারিক সিমিলি এবং গ্র্যান্ড স্টাইল রয়েছে। বাট অল দিজ আর ইউজড ইন এ সিলি অ্যান্ড অল দিজ আর ইউজড ফর এ সিলি ফ্যামিলি ডিসপিউট। এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দিজ আর এক্স্যাক্টলি হ্যাপেনিং হিয়ার। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্যাটায়ার। তার কারণ এটাকে কি স্যাটায়ার মনে করা হয়? স্যাটায়ার মানে ব্যঙ্গাত্মক কবিতা, নিশ্চিতভাবে এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা। তবে আমাদের জানতে হবে স্যাটায়ার কাকে বলে। দ্য ওয়ার্ড স্যাটায়ার ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড স্যাটিরা। স্যাটায়ার শব্দটা ল্যাটিন শব্দ স্যাটিরা থেকে বেরিয়েছে। স্যাটায়ার is a literally attack on the follies and the vices of an individual. স্যাটায়ার হলো বেসিক্যালি আক্রমণ, কিসের উপর? কোনো ব্যক্তির ভুলভ্রান্তি এবং পাপের উপর আক্রমণ, বা সোসাইটিও কিছু ভুলভ্রান্তি করছে সেইটাকে তুলে ধরা হাসতে হাসতে, সেটাকে স্যাটায়ার বলে। এবং উদ্দেশ্য হয় কারেকশন অফ ফলিজ, যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে মানুষ বুঝতে পারবে হাসি ঠাট্টার ছলে এবং সেগুলোকে সে সংশোধন করার চেষ্টা করবে। ইট ইজ ক্রিয়েটেড থ্রু লাফটার, হাসি ঠাট্টা হয়, এবং ভুল ভ্রান্তিগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়। এখানেও আমরা স্যাটায়ার দেখতে পাই তো। তাহলে এটা নিশ্চিন্তভাবে এই কবিতাটি একটা স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কবিতাও বটে। প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য টু ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম। এই কবিতাতে দুটো ইমেজ অন্তত বলো যেগুলো ব্যবহার করা হয়েছে। এটা পরের প্রশ্ন। অনেক ইমেজ তো ব্যবহার হয়েছে, দুটো অন্তত ইমেজ বলো। ইন দ্য পোয়েম রেপ অফ দ্য লক উই গেট টু ব্রিলিয়ান্ট ইমেজেস। এখানে অনেক ইমেজ রয়েছে, তার মধ্যে দুটো ব্রিলিয়ান্ট ইমেজের কথা বলছি। প্রথম ইমেজ কি? দ্য ইমেজ অফ দ্য সান, সূর্যের ইমেজ। দ্য পোপ কম্পেয়ার্স দ্য বিলিন্ডাস র্যাডিয়েন্স টু দ্য সোলার র্যাডিয়েন্স। এখানে আমরা দেখতে পাই যে বিলিন্ডা চোখ খুলছে এবং সেই চোখ থেকে যেন সূর্যের থেকেও বেশি জোরালো রশ্মি বেরিয়ে আসছে এবং সূর্যকে অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে সেই রশ্মি। এই একটা ইমেজ ভাই যেটা হাসিটা তৈরি করছে। হিয়ার দ্য পোয়েট মেক্স ফান। এবং কি সেই জন্য একটা লাইন আছে এখানে, শিল থ্রু দ্য হোয়াইট কার্টেন শোট এ টিমোরাস রে অ্যান্ড ওপেন দোজ আইজ মাস্ট এক্লিপস দ্য ডে। সে সূর্য ভয়ে ভয়ে তার একটা রশ্মি পাঠাচ্ছে, যে রশ্মিটা ভয়ে ভয়ে ঢুকছে, সাদা পর্দা থেলে ঢুকছে। এখনই বিলিন্ডা চোখ খুলবে এবং সারা দিনকে ঢাকা দিয়ে দেবে বা অন্ধ করে দেবে। হি অ্যাকচুয়ালি মক্স বিলিন্ডাজ অ্যাটিটিউড ইন এ হাইপারবলিক ওয়ে। আসলে বিলিন্ডার ব্যাপারটাকে একটু মক করা হচ্ছে। এটা হলো প্রথম ইমেজ। দ্বিতীয় ইমেজে পাই, দ্য সেকেন্ড ইমেজ ইজ চাইনা ক্লে। আমরা যদি কবিতার শেষ দিকে পড়ি, ওখানে মেয়েদের ভার্জিনিটিটাকে চাইনা ক্লের সাথে তুলনা করা হয়েছে। চীনের পাত্র, চীনামাটির পাত্র ভেঙে চুরমার হয়ে যায় একটুতে, খুবই ঠুনকো জিনিস। চীনামাটির পাত্র হাত থেকে পড়লো মানে ভেঙে নষ্ট হয়ে গেল। ঠিক সেই রকম এখানে মেয়েদের ভার্জিনিটি নিয়ে বলা হয়েছে, ওটাও খুব ঠুনকো জিনিস। ঠিক আছে। দ্য সেকেন্ড ইমেজ ইজ অফ চাইনা ক্লে। ডেলিকেট চাইনা ডিশেস আর বিউটিফুল। চাইনা ক্লে এগুলো মানে চীনামাটির পাত্র দেখতে সুন্দর হয়, বাট খুব ফ্র্যাজাইল। ইন দ্য সেম ম্যানার পোপ কম্পেয়ার্স চাইনা ক্লে উইথ ফিমেল চেস্টিটি অ্যান্ড ভার্জিনিটি। ফিমেল চেস্টিটি এবং ভার্জিনিটিকে ঠিক চাইনা ক্লের সাথে তুলনা করা হয়েছে। তো এইভাবে আরেকটা ইমেজের মধ্য দিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এবার পরের প্রশ্নে আসা যাক। তবে খেয়াল রাখবে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলো খানিকটা ক্যাপসুলের মতো। যেমনই প্রশ্ন আসুক তুমি উত্তর দিয়ে দিতে পারবে। এই অ্যাঙ্গেলগুলোকে সামনে রেখে তোমাকে সামারি ঢোকাতে হবে আলটিমেটলি, বা বুঝে নিয়ে উত্তর লিখতে হবে। আসলে ঘটনা হচ্ছে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন তো অবশ্যই করে যাবো এবং সেখান থেকেই তোমরা পাবে সম্ভবত। কিন্তু যদি সাজেশন মিস হয়ে যায় তখন এইগুলো হচ্ছে তোমার সঞ্জীবিনী বুটির মতো, এইগুলো দিয়ে তুমি বেঁচে যাবে। আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক। ক্যান পোপ বি কল্ড আ পোয়েট? পোপকে কি পোয়েট বলা যেতে পারে প্রকৃত সেন্সে, যেরকম আমরা পোয়েট বুঝি? দেয়ার ইজ দ্য লিটারেরি আর্গুমেন্ট ওভার দ্য পোয়েটিক কোয়ালিটি অফ পোপ।
পোপকে কবি বলা যাবে কিনা, একজন মহান কবি বলা যাবে কিনা, সে নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে। Whereas some critics criticize Pope as a poet, অনেক সমালোচক পোপকে ভালো কবি বলে মনে করেন না। There are some literary critics, তবে সেখানে আবার কিছু লিটারি ক্রিটিক্স রয়েছেন who consider Pope as a true poet, কিন্তু অনেকেই রয়েছেন যারা পোপকে একজন প্রকৃত এবং মহান কবি মনে করেন। Such as, যেমন ডক্টর জনসন said, if Pope is, ডক্টর জনসন একজন মহান সমালোচক ছিলেন, লেখক ছিলেন, উনি বলছেন উনি কি বলছেন দেখো, if Pope is no poet, যদি পোপকে কবি না বলি, where is poetry to be found, তাহলে পোয়েট কে আর কোনটাই বা কবিতা? যদি পোপ আলেকজান্ডার পোপ কবি না হয়, তাহলে কবি কে আর কোনটাই বা তার কবিতা? এটা তাহলে ডক্টর জনসন বলছেন। অন্যদিকে তার অপোজিটে দাঁড়িয়ে রয়েছেন থমাস ডিকুয়েন্সি। ডিকুয়েন্সি ওয়াজ এ শার্প ক্রিটিক অফ পোপ। ডিকুয়েন্সি মোটেও পছন্দ করতেন না পোপের লেখাজোখাকে। তবুও তিনি পোপকে কনসিডার করেছেন অ্যাজ এ পোয়েট হিসাবে, ঠিক আছে, অ্যাজ এ গ্রেট পোয়েট হিসাবে, ফর হিজ ইম্প্যাশনেট থিঙ্কিং, পাওয়ারফুল ডেসক্রিপশন অ্যান্ড প্যাথেটিক রিফ্লেকশন অ্যান্ড ব্রিলিয়ান্ট ন্যারেশন। তিনি বিভিন্নভাবে, কিন্তু এই ডিকুয়েন্সি পোপকে হয়তো ব্যক্তিগত স্তরে পছন্দ করতেন না, কিন্তু লেখার ব্যাপারে তিনিও বলেছেন, সুর মিলিয়ে বলেছেন। কি বলেছেন? যে কার সাথে সুর মিলিয়েছেন? ডক্টর জনসনের সাথে সুর মিলিয়ে বলেছেন যে হ্যাঁ, ইনি কিন্তু একজন কবি, মহান কবিই বটেন। এইভাবে ওনার সমালোচনা থেকে বিরত রয়ে বরং বলতে গেলে ওনাকে সাপোর্ট করেছেন। আরও এরকম কয়েকটা নাম পাই যারা অবশ্যই, যদি ম্যাকেলের কথা বলি, পোপ ইজ মোর দ্যান এ ক্লাসিস্ট, হি ইজ অ্যান অথেন্টিক পোয়েট অ্যান্ড প্রডিউস ফাইনেস্ট ক্লাসিক্যাল পোয়েট্রি। যে ম্যাকেলের কথা বলি, উনিও বলেছেন যে পোপ একজন অথেন্টিক পোয়েট, জেনুইন পোয়েট, এবং তিনি ফাইনেস্ট ক্লাসিক্যাল পোয়েট্রি লিখেছেন। ইন এ ওয়ার্ড, এক কথায়, পোপ ইজ এ সাকসেসফুল পোয়েট। আলেকজান্ডার পোপকে অবশ্যই কবি বলবো। হিজ সোশিয়াল রাইটিং ইজ ইন্টিমেট, কালার ইজ রিয়েলিস্টিক, পিকচার্স আর প্রেজড। তিনি যেভাবে ছবিগুলো এঁকেছেন, যেভাবে বর্ণনা করেছেন, অসাধারণ এক কথায়। রেপ অফ দ্য লক ইজ পোপস আর্লি ওয়ার্ক। রেপ অফ দ্য লক পোপের প্রথমের কাজ ছিল। ইট ইজ ফেমাস ফর পোপস পোয়েটিক কোয়ালিটি, এবং পোয়েটিক কোয়ালিটির জন্য বিখ্যাত। ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল মনুমেন্ট অফ প্লেফুল ফ্যান্সি ইন ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যে এই কবিতাটির একটা সুনাম রয়েছে এবং একটা ফ্যান্সিফুল সুন্দর কবিতা বলেই মনে করা হয়। হাউএভার, যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাটাকড দ্য ক্লাসিক্যাল পোয়েট্রি অফ 18th century পোয়েট্রি, বাট পোপস রাইটিং ওয়াজ অ্যান এক্সেপশনাল ক্যাটাগরি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পছন্দ করতেন না 18th century। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগে একজন কবি, মহান কবি, উনি কিন্তু মোটেও পছন্দ করতেন না এই যুগের লেখালেখিগুলো। হাউএভার, তিনিও কিন্তু পোপের প্রতি সম্মানজনক দৃষ্টিকোণেই রেখেছিলেন। তাহলে কি বলবো শেষ পর্যন্ত? আনডাউটেডলি পোপ ইজ এ গ্রেট পোয়েট। পোপ একজন গ্রেট পোয়েটই ছিলেন, বাট ইন সাম প্লেসেস হি ফেলস। কয়েকটা জায়গায় তিনিও ব্যর্থ হয়েছে। পোপ জেনারেলি ফেলস when he attends philosophical and emotional theme. এই কবিতাতে কোথাও উনি ফেলিয়ার হননি। কিছু কিছু কবিতা লিখতে গেছেন যেহেতু দার্শনিক চিন্তাভাবনা সম্মত, সেইগুলোতে তিনি ফেলিওর হয়েছেন। পোপ জেনারেল ফেলস when he attends philosophical and emotional theme. যখন তিনি ফিলোসফিক্যাল and ইমোশনাল থিম লিখতে গেছেন, সেখানে তিনি ফেলিওর হয়েছেন। His essays on man dull and confused. তুমি যদি তার এসেস অন ম্যান পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এগুলো বেশ বোরিং, ঠিক আছে। বাট হি পেইন্টস দ্য সোশিয়াল লাইফ অফ হিজ টাইম। কিন্তু সেই যুগের সমাজটা কেমন ছিল সেটা পোপের কবিতার মধ্য দিয়ে আমরা সব দিকে ভালোভাবে জানতে পারি। দেন হি ইজ সিম্পলি ফ্যাসিনেটিং, এবং তিনি একটা ফ্যাসিনেটিং পোয়েট ছিলেন। মডার্ন ক্রিটিক F.R. Lewis praises Pope as a great poet. মডার্ন ক্রিটিক্সরাও পোপকে বলেছেন তিনি একজন গ্রেট পোয়েট ছিলেন। ইন রেপ অফ দ্য লক, পোপ's style is grand
রেপ অফ দ্য লকের কথা যদি বলি, এখানে তো তার স্টাইলটা অত্যন্ত গ্র্যান্ড স্টাইল, বাট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ সিলি, কারণ কবিতাটা সেই রকমের। মক এপিকে সাবজেক্ট ম্যাটার তো সিলিয়েই রাখতে হবে। দ্য টোন ইজ প্রোজাইক, বাট এগেন এমনকি টোনটার মধ্যে কবিতা ব্যাপার নেই যে কবিতাটা পড়বো এটা বেশি গল্প বলে মনে হবে, বাট এগেন হি রিপ্রেজেন্টস দ্য পোয়েম বিউটিফুলি, কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে তিনি কবিতাটাকে সুন্দরভাবে কবিতার ছলেই তুলে ধরেছেন। এক কথায় অসাধারণ কবিতা, এটা বলা হচ্ছে। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো, কাম অন গাইজ। চলো এবার এই কবিতাটির ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া যাক যে কী কারণে কবিতার লেখা হলো। দ্য পোয়েম সাবজেক্ট ম্যাটার ইজ এ কোয়ারেল বিটুইন টু ওয়েলদি ফ্যামিলিজ। এই কবিতার যে আলোচ্য বিষয়বস্তু, কবিতার বিষয়বস্তু, সেটা হলো দুটো ধনী পরিবারের মধ্যে ঝগড়া। কি বিষয়কে কেন্দ্র করে? ওভার কাটিং অফ এ লক অফ হিয়ার। একটা মেয়ের সামনে চুলটা কেটে দিয়েছিল একটা ছেলে, সেই নিয়ে ঝগড়া দুটো ধর্মপ্রাণ খ্রিস্টান পরিবারের মধ্যে। 1711 সময়টা চলছিল, 1711। এ ইয়ং নোবেলম্যান নেম রবার্ট লর্ড পিটার, একজন কম বয়সী ছেলে, যৌবনদীপ্ত ছেলে রবার্ট লর্ড পিটার, কাট অফ, তিনি কেটে দিলেন দ্য লক অফ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ইয়ং উম্যান ইন লন্ডন সোসাইটি। লন্ডন সোসাইটির একটা খুবই সুন্দরী মেয়ে ছিল, তার চুলটা, সামনে চুলটাকে দিয়েছিল কেটে লর্ড পিটার। শি ওয়াজ অ্যারাবেলা ফর্মার, মিস অ্যারাবেলা ফর্মার। ওই মেয়েটির নাম, আসল নাম ছিল মিস অ্যারাবেলা ফর্মার, যাকে আমরা বিলিন্ডা নামক নাম নিয়ে এখানে দেখতে পাবো কবিতার মধ্যে। বিলিন্ডাটা আসল নাম নয়, বিলিন্ডাটা নকল নাম, আসল নাম ছিল অ্যারাবেলা ফর্মার। শি ওয়াজ ভেরি ফেমাস অ্যান্ড বিউটিফুল অ্যান্ড লর্ড পিটার ওয়াজ জাস্ট 21। এই মেয়েটি অত্যন্ত সুন্দর দেখতে ছিল এবং খুবই বিখ্যাত ছিল। লর্ড পিটারেরও বয়স কম ছিল, মাত্র 21 বছর। It is possible that Lord Peter was serious about marrying Miss Farmer, but it lacks evidence. এটাও সম্ভব না, অনেকে বলেন যে সম্ভব না ছিল, যে লর্ড পিটার সম্ভবত রিলেশনশিপটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন, সম্ভবত তিনি বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু এটার মধ্যে একটা এভিডেন্সের অভাব রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি যখন রাজি না হয়, তখন লর্ড পিটার রেগে মেগে তার সামনে চুলটা কেটে দিয়েছিল। দেন দেয়ার ওয়াজ এ কোয়ারেল, দিস কোয়ারেল ওয়াজ এ সিরিয়াস ওয়ান। এই কোয়ারেলটা একটা ভয়ানক রকম কোয়ারেল ছিল বা ঝগড়া ছিল। ফর দিস রিজন পিপল বিগেন টু টক অ্যাবাউট ইট। এবং দুটোই ধার্মিক পরিবার, সম্ভ্রান্ত পরিবার, নিজের মধ্যে যখন ঝগড়া শুরু করলো, তখন লোকের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, এরা ধর্ম নিয়ে থাকে আর দেখো কিরকম ঝগড়া করছে। এবং এটাতে স্বাভাবিকভাবে খ্রিস্টান ধর্মের প্রতি নাম খারাপ হতে লাগলো। It was an embarrassment for both the families, but no one was ready to stop the quarrel. কেউ কিন্তু ঝগড়া থামাতে প্রস্তুত ছিল না। The two families were Catholic families. দুটো পরিবারই ক্যাথলিক ধর্ম, একনিষ্ঠ খ্রিস্টান পরিবার ছিল। জন ক্যারেল রিকোয়েস্টেড, তখন এই দুই পরিবারের একটা কমন ফ্রেন্ড ছিল, যার নাম ছিল মিস্টার জন ক্যারেল সেকেন্ড, যে লর্ড পিটারের রিলেটিভও ছিল বাই দ্য ওয়ে। সেই জন ক্যারেল লর্ড পিটারের বন্ধু ছিল। জন ক্যারেল আমাদের আলেকজান্ডার পোপের বন্ধু ছিল। তাহলে জন ক্যারেল দুটো পরিবারেরই একটা কমন ফ্রেন্ড ছিল। সেই জন ক্যারেল আলেকজান্ডার পোপকে ডাকলেন এবং বললেন পোপকে টু ডু সামথিং, অ্যান্ড পোপ রোড দিস পোয়েম। তখন আলেকজান্ডার পোপ এই পুরো ঘটনাটার উপর একটা কবিতা লিখে দিলেন, যাতে এমনভাবে হাসি ঠাট্টাভাবে কবিতা লিখবো দুটো পরিবারে যেন পুরো বিষয়টা হালকাভাবে নেয়। আলেকজান্ডার পোপ রোট এ মক হিরোইক পোয়েম ওভার দিস ম্যাটার, এটার উপর একটা কবিতা লিখলেন। অ্যান্ড সেন্ড দ্য কপিজ অফ দ্য ফ্যামিলিজ টু দেয়ার ফ্যামিলিজ, এবং লেখার পরে দুটো পরিবারকে কপিগুলো পাঠিয়ে দিলেন। দ্য ফ্যামিলিজ গট অ্যাংরি, প্রচণ্ড রেগে গেল। অ্যান্ড সো পোপ অ্যাডেড সাম সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন দিস পোয়েম, এবং তারা অবজেকশন জানালো যে কেন এইভাবে লিখলে। তখন পোপ বলল ঠিক আছে, আমি কিছু মোল্ড করব, কবিতাটা পাল্টে ফেলবো, এডিট করব, এবং এমনভাবে কিছু সুপার ন্যাচারাল এলিমেন্টসকে ঢোকাবো, ভূত পেতনি ডাইনি পরি এদের ঢোকাবো, যাতে দোষটা মেয়ের ঘাড়ে না চাপে, দোষটা না ছেলের ঘাড়ে চাপে, এবং দোষটা ভূতেদের ঘাড়ে চাপিয়ে দেবো। এরপরে তিনি
এরিয়াল থেকে শুরু করে বিভিন্ন সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলোকে তিনি অ্যাড করলেন, এবং ফলস্বরূপ এই কবিতাটি আরও বেশি উপভোগ্য হলো, এবং দুটি পরিবারও এই কবিতাটিকে খুব সহজভাবে নিয়েছিলেন। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য রিজন, দিস ওয়াজ অ্যাকচুয়াল রিজন অফ রাইটিং দিস পোয়েম। এই জন্য কবিতাটি লেখা হয়েছে। আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। কার কি অসুবিধা আছে একটু বলবে আমাকে, কামান। আচ্ছা, এই কবিতার টাইটেল নিয়ে, কারণ অনেক সময় জাস্টিফাই দ্য টাইটেল দেয়, জাস্টিফাই দ্য টাইটেল। তো জাস্টিফাই দ্য টাইটেল না হয় একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাই ফলো করবো আমরা, কিন্তু কয়েকটা তথ্য তোমাকে অ্যাড করতে হবে। সেগুলো কি? এই যে দ্য রেপ অফ দ্য লক ইজ সেড টু বি, এই যে দ্য রেপ অফ দ্য লক, এই যে টাইটেলটা রয়েছে, এটা আমাদের কি রিমাইন্ড করিয়ে দেয় বলো তো? দ্য রেপ অফ দ্য লক, এই কবিতাটা টাইটেলটা আমাদের রিমাইন্ড করিয়ে দেয় শেক্সপিয়ারের একটা বিখ্যাত আর্টিস্টিক ক্রিয়েশনের কথা, দ্য রেপ অফ লিউক্রেসি। ঠিক আছে, যেটা একটা সিরিয়াস ঘটনাকে কেন্দ্র করে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন, যেখানে আমরা দেখতে পাই যে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল যে রোমান হিস্ট্রিতে, যেখানে রোমান হিস্ট্রিতে আমরা দেখতে পাই যে একটা মহিলার, একটা খুব সম্মানীয় মহিলা রেপ হচ্ছে। তো সেইটার উপর উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন দ্য রেপ অফ লিউক্রেসি। তো সেটা অত্যন্ত একটা সিরিয়াস বিষয় ছিল, কিন্তু এখানে যেহেতু হাসি ঠাট্টার বিষয় হচ্ছে, তাহলে পোপ সেই জন্য দ্য রেপ অফ দ্য লক লিখলেন। এইটা হচ্ছে বিষয়টা। এখন যদি কবিতার সোর্স অফ দ্য পোয়েম বলি, যে এটার সোর্স কী কী, এটা পরের প্রশ্ন হতে পারে যে সোর্স অফ দ্য পোয়েম কী, মানে কবিতাটা কি কি থেকে, কোন কোন জায়গা থেকে তোমার মনে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছে। দেখো, এটার অনেকগুলো সোর্স আছে। যেমন ইটালিয়ান কবিতা একটা রয়েছে, ঠিক আছে, সেই ইটালিয়ান কবিতা থেকে ভেরি প্রবাবলি এটা একটা সোর্স হতে পারে, যে ইটালিয়ান কবিতা দ্বারা এটা প্রভাবিত হয়েছে। আবার রেনেসাঁ যুগে একটা কবিতা লেখা হয়েছিল, মক হিরোইক পোয়েম ছিল ল্যাটিন ভাষাতে, ঠিক আছে, সেখান থেকে এটা একটা ইন্সপিরেশন আসতে পারে, ঠিক আছে। আবার অনেক বললেন ফ্রেঞ্চ কবিদের কাছ থেকে তিনি ইন্সপিরেশন নিয়েছিলেন, এবং তাই এর সোর্সটা কি এক্স্যাক্টলি তা নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে, বুঝতে পারলি কিনা? তাহলে এইগুলো হলো সোর্সের জায়গাটা, যে কোথা থেকে কি নেওয়া হয়েছে না হয়েছে। এখন পরের প্রশ্ন হচ্ছে যে 18th সেঞ্চুরি সম্বন্ধে কি আমরা কিছু জানতে পারি? অবশ্যই জানতে পারি। 18th সেঞ্চুরিতে মেয়েদের জীবনযাত্রা কেমন ছিল, রয়্যাল পিপুলরা কেমনভাবে বাস করত, 18th সেঞ্চুরির সমাজ কেমন ছিল, 18th সেঞ্চুরির কালচার কেমন ছিল, 18th সেঞ্চুরির মেয়েদের হ্যাবিটস কী ছিল, 18th সেঞ্চুরির কীরকম থিঙ্কিংগুলো ছিল, 18th সেঞ্চুরিতে কী কী ধরনের ঘটনা ঘটতো, 18th সেঞ্চুরির যেটা ছিল সেখানে ধর্মের ব্যাপারটা কতটা সিরিয়াস ছিল, এই সমস্ত কিছু আমরা এখান থেকে জানতে পারছি। আই হোপ গাইজ যেটুকু বললাম তোমাদের সকলেরই মাথায় ঢুকে গেছে। এরপর বড় প্রশ্নগুলো আসবো আমরা। তো বাই দ্য ওয়ে যেটুকু আমি বললাম সেগুলো মানে যদি এলোমেলো কোনো প্রশ্ন দিয়ে দিল, হিজিবিজি এই দিক ওই দিক থেকে প্রশ্ন দিয়ে দিল, যেটা কোনো কারণবশত সাজেশনকে যদি বিট করে দিল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা পড়ে রাখলাম এইটা তোমাকে বাঁচিয়ে দেবে, তুমি মানে মার খেয়ে আসবে না, ইউ ক্যান ডু ইট, কারণ আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে আলোচনা করে নিলাম। এবার তো যে মেন যে পড়া রয়েছে বা মেন আমাদের নোটস রয়েছে, সেগুলোকে ভালো করে করলেই হয়ে যাবে। সো দিস ইজ দ্য পোয়েম গাইস, অলরাইট।